আমি আসলে গতদিনই একটি ভূতের গল্পের ভিডিও আপলোড করেছিলাম। আসলে ওইটা কোনো ভূতের গল্পের ভিডিও ছিল না, ওইটা ছিল আমার জীবনের সাথে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা। আমি আসলে ওই দিন পুরো ভিডিওতে আমার এই কাহিনীটি শেষ করতে পারিনি, কারণ আমি অনেক ভয়ে ভয়ে এই গল্পটি আপনাদের বলেছিলাম। এবার আমি ওইখান থেকে গল্পটি আবার শুরু করছি, মানে ওই ভিডিওতে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। আপনারা প্লিজ আমার এই গল্পটি শুনুন। এটা আসলে গল্প নয়, এটা আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর একটি ভূতের সাথে আমার দেখা হয়েছিল, সেই গল্পটি আপনাদের বলছি, তাহলে আপনারা শুনুন। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গলিয়ে দিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আওড়াতে উঠলাম। শীত শীত লাগে, শীত লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে করতে চললাম আমার অভিযানে। তা প্রায় 15-20 মিনিট এভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডা বোধ হয় এবার একটু বেশি হুল ফুটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কি সব ফন্দি এঁটে চলেছে। শির দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন। বাবারে বাবা, আমার ভয় করছে রিতা। আমি তো গল্পটা আর বলতে পারছি না। তোমার কি ভয় করছে? হ্যাঁ, আমার অনেক ভয় করছে। তুমি ভয় পেও না। রিতা, আমার ভয় করছে। আমার সাইকেলের পিছনে যেন কে বসেছে। তুমি ভয় পেও না। আমার অনেক ভয় করছে। তুমি আরো কিছু বলো তাড়াতাড়ি। তুমি ভয় পেও না, আমি তোমাকে ধরেছি। ভয় পেও না। বন্ধুরা, আপনারা সবাই গল্পটা মনোযোগ দিয়ে শুনুন। আমি আসলে এত ভয় পাচ্ছি যে গল্পটা, এটা আসলে গল্প না, এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ভূতের সাথে একটি ঘটনা মাত্র। আমি বলছি, আপনারা শুনুন। আমিও কিন্তু অনেক ভয় পাচ্ছি তোমার গল্পটা শুনে। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন, ওরে বাবারে, হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে। ভয় করছি। তুমি ভয় পেও না, আমি পুরো ঘটনাটা আজকে তোমাকে বলবো, তুমি ভয় পাবে না কিন্তু। আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে যাচ্ছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম। আর ঠিক তখনই আমার, আরে বাবারে, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসলো। ওরে বাবারে, তুমি ভয় পেও না। আমি আসলে তখনকার দিনের সেই কথা মনে উঠলে আমার এখনো ভয় করে। সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে নেমে গড়িয়ে পড়লাম। ওরে বাবারে, আমি ভয় পাচ্ছি। তারপর কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে। মানে যে আমার কাঁধে যে হাত রেখেছিল, আমার কাঁধটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে। এবার তুমি বোঝো যে আমি কার সাথে এতক্ষণ সাইকেল চালিয়ে এসেছি। তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে।
আমার তোমার গল্পটা শুনে আমার গলাই শুকিয়ে যাচ্ছে। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটাকে দেখলাম। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি, কি চাও? আমি সত্যি সত্যি অনেক দূরে যাচ্ছি। তুমি ভয় পাচ্ছ? তাহলে তুমি আচ্ছা, তুমি ভয় পেও না। গলার আওয়াজ তো দূরের কথা, ছোটখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা 2 হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? আমি ভয়ে ভয়ে কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। আমি খুব ভয় পাচ্ছিলাম বন্ধুরা, জানেন। তারপর হঠাৎই এক সময় ওরে বাবারে, অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুরিয়ে ঠিক আমার কানের সামনে অশরীরটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে, কি হবে তা জেনে সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় তুমি শেষ। ওরে বাবা রে, শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুরিয়ে বের হয়ে গেল, আর বিভৎস এক দুর্গন্ধ সারা গা গুলিয়ে উঠল। বন্ধুরা, আমি এত ভয় পাচ্ছি জানেন, সেই দিনকার সেই লোমহর্ষক আমি গল্পটা আপনাদের বলছি, আপনারা মন দিয়ে শুনুন। তারপর আমি খুব ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা, এখন ভয়ে আমার সারা শরীরটা কাঁপছে। আমি মুখ বুঝে প্রথমে সাইকেল চড়ে বসলাম, তারপর প্যাডেল ধরতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড, সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধে সেই, আমি আর কিভাবে বলবো গল্পটা, তবু আমাকে বলতে হচ্ছে। আমি বলছি, আমার গলাটা শুকিয়ে গেছে। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরটা আমাকে 2 হাতে চেপে ধরেছে। দেহের ওই 2 স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। ওরে বাবা রে, এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোর ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা, ঘরবাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। বন্ধুরা, আমার গলাটা শুকিয়ে আসছে। এক সময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তায়। এটা তো সেই সীতাগঞ্জ মোড়ের বাম হাতি রাস্তাটায় নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমেই পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরেই আমার গ্রাম। ওরে বাবারে, আমি আসলে ভয়ে একদম সারা শরীর আমার ঠান্ডা হয়ে আসছে ভিউয়ার্স।
আপনারা যারা যারা আমার এই ভূতের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাটা আপনারা শুনতে পারছেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। মনে পড়লো মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকেই শুনে এসেছি। তাকে ঘিরে গাঁয়ের লোকদের বলতে শুনেছি এই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতের তাণ্ডব। আরে ভাই রে, তারা পথিককে ভুল পথে চালিত করে, মজা দেখে আর তাদের থলির ভেতরে থাকা খাবার দাবার ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টা খানেক আগে অবধি আমি এ সকল রটনাগুলোকে এতটুকুও পাত্তা দেইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিষেই এক উন্মত্ত সাগরের ঢেউ এই বরফের মতো গলে গেল। বাবারি, আমি ভয় পাচ্ছি। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বড় বট, অশুদ্ধ শেওড়া গাছের চূড়াগুলোতে। কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া! কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাও আমার দেহে মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি। আমি তো ভয় নেই, একবার এই মাঠ পেরোতে পারলেই বাঁচি। পেছনের অশরীরটা কোথায় চলছে? আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে নাকি কে জানে। এ সকল ভাবতে ভাবতেই হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। আমার ভয় করছে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসলো। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই হবে বোধ হয়। তারপরে হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। অসহস্র শরীর দাপাদাপিতে বোধ হয় গাছের ডালপালাগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠখানা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে 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 ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার। তবু বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান করে মেলে দিলাম। সারা রাত দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা
তাপমাত্রা পড়লো 105 ডিগ্রি ফারেনহাইট। আমি খুব ভয়ে, আমার জীবনটা একদম মৃত্যুর মুখে পড়ে গেছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দু মাত্র নেই, শরীরের তাপমাত্রা পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যেই মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগের মতন সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না, মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সমানে হেসে চলেছে। ভিউয়ার্স, আমার এই গল্পটি আপনাদের কাছে শেয়ার করলাম। এটা আসলে গল্প নয়, আমার সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক কাহিনী। আমি যা ইতিমধ্যে এর আগে কখনো কাউকে শেয়ার করিনি। প্লিজ আমার এই জীবনের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাকে লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।